স্কুলাস হিপোক্যাস্টেনাম, সংক্ষেপে AESC, কমন নেম হর্স চেস্ট নাট, সাইন্টিফিক নেম। স্যার কিছু দেখা যায় না স্যার দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা। ক্রোধটা আর মনে করেন যে স্কুলাস হিপের ক্রোধের মধ্যে একটু ঝামেলা আছে। কেমন পার্থক্য দেখেন, ক্যামেলিয়ার পেশেন্ট হচ্ছে এরা হচ্ছে অসাধারণ রাগী হবে, এরা সব সময় রুক্ষ, ঠিক আছে? মানে যেমন সাপে নেউলে যেমন ব্যাপার স্যাপার থাকে এরকম অবস্থা দেখা যাচ্ছে। সাপকে দেখলে যেমন বেজি যেমন মনে করেন যে রাগে ফুঁসে, এইরকম অবস্থা। ওকে যে কোনো কথা টথা বললেই দেখা যাচ্ছে ও হচ্ছে রুক্ষ মেজাজ দেখায়, সব সময় একটা ঝগড়ুটে একটা ভাব তার মধ্যে, ঝগড়ুটে একটা ভাব। এত ঝগড়ুটে ভাব অন্য কোনো মেডিসিনে আপনি পাবেন না, খুব সময় ঝগড়ুটে একটা ভাব। এবং সেই সাথে এর হচ্ছে ব্যাপার হলো এরকম যে এরা অশ্রাব্য ভাষায় কথা বলে। হ্যাঁ, মেজাজ এতটা রুক্ষ যে মেজাজের এই রুক্ষতা মানে কি বলবো আপনাকে, রুক্ষতা যদি থাকে তাহলে ক্যামোমিলে হয় না, ঠিক আছে? এখন দেখেন শিশুদের ক্ষেত্রে কি করে, শিশুরা দিন রাত এরা ভ্যান 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 করে কাঁদতে থাকে, ঠিক আছে? কিছুতেই শান্ত হয় না, এটা দাও ওটা দাও, মানে কোনো কিছু যেটা দিচ্ছেন সেটা তো কোনো কিছুতেই শান্ত না, যেটা দেন সেটাই ছুঁড়ে ফেলে দিবে। রাগটা এরকম। আবার যদি বড় মানুষের ক্ষেত্রে রাগ যদি হয়, দেখা যাচ্ছে কোনো সময় দেয় কোনো কিছুতে হয়েছে, ওকে কোনো কিছুতে সান্ত্বনা দিতে চাবে না, ওটাতে কোনো সান্ত্বনাই হয় সে নেবে না, ঠিক আছে? সে ওটা অ্যাভয়েড করে দিবে, ঠিক আছে? এইরকম অবস্থা। কিন্তু আবার বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, অনেকে এরকম করতেছে কিন্তু ওই বাচ্চাকে আবার কোলে নিয়ে একটু মানে ঘোরাফেরা যখন করবেন তখন দেখা যাচ্ছে সে শান্ত হয়ে যাবে, ঠিক আছে? সে সব সময় দেখা যাচ্ছে যে এরকম অবস্থা, দেখা যাচ্ছে যে সে চিৎকার চেঁচামেচি করতেছে, কেউ দেখা যাক সান্ত্বনা দিতে যাবে তা গালি দিবে। ছোট বাচ্চারা সাপোজ এতে কান্নাকাটি করতেছে, এই ক্যামোমিলের বাচ্চাগুলো এরকম দেখে যাবেন, আপনার চেম্বারে আসবে, ও দেখা যাচ্ছে কোন রকম ভাবে হচ্ছে না, দেখা যাচ্ছে যে কেমন জানি একটা অস্থির অস্থির একটা ভাব, রাগ দেখাচ্ছে। ও সেই সময় মায়ে একটু সাপোজ বকা দিয়েছে, সেই সময় আপনি সান্ত্বনা দিতে যাবেন, আপনি ডাক্তার তো কি হয়েছে, আপনাকে ইংরেজি বলে গালি দিতে সে দ্বিধাবোধ করবে না, ঠিক আছে? সে মানে কোনো সংকোচ বোধ করবে না, নির্দ্বিধায় সে আপনাকে গালাগালি দিবে। এগুলি ক্যামেলের একটা সুস্পষ্ট একটা চেহারা। এই গালাগালি আপনার হচ্ছে ইয়েতে পাবেন না, আপনার স্কিলাসিতে পাবেন না, ঠিক আছে স্যার? জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আমরা স্কুলাস হিপের যে কয়েকটি চ্যাপ্টার পড়লাম, এখানে 4 কথা পড়েছি, আপনারা দেখেছেন। মলদ্বারে অস্বস্তি বোধ, কটিবাত, কোমরে ব্যথা, পূর্ণতা বোধ, অঙ্গ প্রত্যঙ্গে ভার বোধ, ভ্রমণশীল বেদনা, এগুলো আমরা দেখেছি। মডালিটিসে দেখেছি চলাফেরায় সামনে ঝুঁকলে এবং ঠান্ডা বাতাসে শ্বাস নিলে পিঠে ব্যথা হয় এবং ক্ষতপূর্ণ ব্যথা হয়। কনস্টিটিউশনে দেখেছি যাদের অর্শরোগের প্রবণতা বেশি এবং যারা সাধারণত যারা গ্যাস্ট্রিকের সমস্যায়, পিত্তাধিক্যজনিত সমস্যা এবং সর্দি কাশিতে ভোগে তাদের জন্য উপযোগী। মেন্টাল সিমটম আমরা দেখেছি সে হতাশ, বিষণ্ণ, অত্যন্ত খিটখিটে, সহজে মেজাজ হারায় আবার ধীরে ধীরে শান্ত হয় এবং অত্যন্ত ক্রুদি সে, এটা সেকেন্ড গ্রেড সিমটম। এটা ইটালিক অক্ষরে লেখা রয়েছে, মিজোরাবলি ক্রস সে। কেমিলার সাথে স্যার পার্থক্য করলেন। কেমিলাটা তাহলে একটু বেশি ক্রুদি হয়, সে অকথ্য ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করে। তাহলে আমরা ফিজিক্যাল জেনারেলি চলে যাচ্ছি। ফুলনেস ইন ভেরিয়াস পার্টস, ফুলনেস ইন ভেরিয়াস পার্টস, এটা সেকেন্ড গ্রেড সিমটম, আমরা একটু মনে রাখবো। অ্যাজ ফ্রম অ্যান আন্ডো অ্যামাউন্ট অফ ব্লাড, শরীরের বিভিন্ন স্থানে ফুলনেস মানে আমরা জানি যে পূর্ণতা বোধ। আমরা এটা আমাদের নরেন্দ্রনাথ স্যারও বলেছেন, আপনারা দেখেছেন যে স্যারের 4 কথার মধ্যে রয়েছে 3 নাম্বার কথা, পূর্ণতা বোধ ও অঙ্গ প্রত্যঙ্গে ভার বোধ, যেটা ফুলনেস ইন ভেরিয়াস পার্টস, পূর্ণতা বোধ। তো এটাই স্যার এখানে ফিজিক্যালের মধ্যে আমাদের এলেন স্যারও বলেছেন। তাহলে শরীরের বিভিন্ন স্থানে এরূপ পূর্ণতা বোধ যেন অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়েছে, অ্যাজ ফ্রম অ্যান আন্ডো অ্যামাউন্ট অফ ব্লাড। আন্ডো অ্যামাউন্ট অফ ব্লাড মানে অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে, এজন্য তার শরীরের বিভিন্ন স্থানে এরকম পূর্ণতা বোধ মনে হচ্ছে। হার্ট, লাংস, স্টোমাক, ব্রেন, পেলভিস, স্কিন, এগুলোতে তার এই রক্ত জমা হয়।
এবং পূর্ণতা বোধ হয়। আর এবং শরীরের এবং চর্মসহ শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়ে এক প্রকার পূর্ণতা বোধের অনুভূতি দেখা যায়, যেটা স্যার এখানে স্যার এই লাইনটা কি আমার বাদ পড়লো নাকি স্যার নিয়ে আসলো? স্কিনের ব্যাপারে স্যার যেটা বলেছেন লাস্টে, সেটা কি স্যার হয়তো বড় করে দিয়েছেন যে চর্মসহ শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়ে এক ধরনের পূর্ণতা বোধের অনুভূতি দেখা দেয়। এটা স্যার অতিরিক্ত লিখেছেন যে শরীরের বিভিন্ন স্থানে এরকম একটা পূর্ণতা বোধ তার মনে হয় যেন অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়েছে, এই জায়গাগুলোতে অতিরিক্ত রক্ত জমা হয়েছে। কোথায় কোথায় স্যার বললেন? হার্টের মধ্যে, মানে হৃৎপিণ্ডে, লাংসের মধ্যে, ফুসফুসে, পাকস্থলিতে, স্টোমাকে, ব্রেন, মস্তিষ্কে, পেলভিস, বস্তিদেশে এবং স্কিনের ক্ষেত্রে স্যার যে এখানে একটু বাড়িয়ে বলেছেন যে স্কিন এবং চর্মসহ শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়ে এক প্রকার পূর্ণতা বোধের অনুভূতি দেখাতে। শরীরের বিভিন্ন স্থানে রক্ত সঞ্চয় হওয়ার কারণে এরকম একটা পূর্ণতা বোধের অনুভূতি হয়। আর ভেনাস কনজেশন, স্পেশালি পোর্টাল অ্যান্ড হিমোরয়েডাল। তো পোর্টাল এবং হিমোরয়েডাল মানে পোর্টাল এবং অর্শের শিরায় অতিরিক্ত রক্ত সঞ্চয় দেখা যায়। আমরা এমনি তো দেখলাম আগের লাইনে যে শরীরের বিভিন্ন স্থানে ভেরিয়াস পার্টস, ফুলনেস ইন ভেরিয়াস পার্টস দিয়ে বোঝাচ্ছে যে শরীরের বিভিন্ন স্থানে। তাহলে এখানে স্যার আবার বললেন পোর্টাল এবং অর্শের শিরায় মানে মলদ্বারের এখানে যে শিরাগুলো রয়েছে সেগুলোর মধ্যে অতিরিক্ত রক্ত সঞ্চয় দেখা যায়। আর মিউকাস মেমব্রেনস অফ মাউথ, থ্রট, রেকটাম আর সোলেন বার্ন, ফিল ড্রাই অ্যান্ড রো। তাহলে মিউকাস মেমব্রেন কোথাকার মিউকাস মেমব্রেন? মানে শ্লৈষ্মিক ঝিল্লিগুলো মাউথ, থ্রট, রেকটাম আর সোলেন। তাহলে মুখের, গলার এবং মলদ্বারের এগুলোর শ্লৈষ্মিক ঝিল্লিগুলো ফুলে যায়, সোলেন হয় এবং জ্বালা করে, এবং সে অনুভব করে শুকনো এবং হয়ে গেছে, মানে হেজে গেছে। মুখ, গলা এবং মলদ্বারের যে শ্লৈষ্মিক ঝিল্লিগুলো এগুলো ফুলে যায়, স্ফীত হয়, এবং এইগুলোর মধ্যে এই মুখ, গলা এবং রেকটামের যে শ্লৈষ্মিক ঝিল্লিগুলো এগুলো ফুলে গিয়ে এগুলোতে জ্বালা বোধ করে এবং মনে হয় যেন শুকিয়ে গেছে এবং হেজে গেছে, ড্রাই অ্যান্ড রো। এখানেও কোনো পার্থক্য করতে বলা হয়নি। তাহলে আমরা এখানে দেখলাম যে এটা মনে রাখবো, এখানে গুরুত্বপূর্ণ যেটা ছিল যে শরীরের বিভিন্ন স্থানে পূর্ণতা বোধের একটা অনুভূতি, ফুলনেস ইন ভেরিয়াস পার্টস, এটা ফিজিক্যাল জেনারেলে আমরা দেখলাম। আর এখানে নাকের কথা বলা হচ্ছে কোরাইজা, প্রথমেই কোরাইজা মানে সর্দির কথা বলা হচ্ছে। ক্যাটারা কোরাইজা একই ধরনের প্রায়। স্যার এটা সম্পর্কে বলবেন। কোরাইজার কথা বলা হচ্ছে সর্দিটা কেমন? দিন পাতলা সর্দিটা, তার নাকের সর্দিটা এটা পাতলা, ওয়াটারি মানে পানির মতো, এবং বার্নিং জ্বালাকর। নাক থেকে যে পানিটা পড়ে, সর্দিটা পড়ে, সেটা কেমন? দিন মানে পাতলা, ওয়াটারি পানির মতো, এবং বার্নিং জ্বালাকর। রোনেস অ্যান্ড সেন্সিটিভ টু ইনহেলড কোল্ড এয়ার। ইনহেল মানে নিঃশ্বাস নেওয়া, কোল্ড এয়ার ঠান্ডা বাতাসে নিঃশ্বাস নিলে তার কি হয়? তার এই জিনিসটা হয় যে এটা রোনেস অ্যান্ড সেন্সিটিভ, ঠান্ডা বাতাস শ্বাস নিয়ে নাকের ভিতর হেজে যায় এবং স্পর্শকাতর অনুভূতি। সেন্সিটিভ মানে স্পর্শকাতর অনুভূতি, এবং রোনেস একটা হাজাকর অনুভূতি হয় এই শ্বাস নেওয়ার সময়। আর সর্দিটা তার কেমন দেখলাম আমরা? পাতলা পানির মতো এবং জ্বালা করে। তার নাকের সর্দিটা পড়লাম আমরা স্কুলারশিপের। এখন থ্রট পড়বো। গলাটা কেমন? ফলিকুলার ফেরিঞ্জাইটিস, গলার ফেরিংসে প্রদাহ যা দানাযুক্ত। এখন এটা ফলিকুলার ফেরিঞ্জাইটিস সম্পর্কে এই লাইনটি বলা হয়েছে, পুরো লাইনটা, যেহেতু কুলন চিহ্ন রয়েছে এরপরে। গলার ফেরিংসে প্রদাহ যা ফলিকুলার ফেরিঞ্জাইটিস, যা দানা সংযুক্ত। ভায়োলেন্ট বার্নিং, এই যে গলার ফেরিংসের মধ্যে যে তার প্রদাহ হয় সেটা কেমন? গলার ফেরিংসে মানে যে শ্বাসনালীতে যে প্রদাহ হয় সেটা ভায়োলেন্ট বার্নিং, অত্যন্ত জ্বালাকর, ভীষণ জ্বালা করে। বার্ন মানে জ্বালা। রো সেন্সেশন, মনে হয় গলাটা হেজে গেছে, রো সেন্সেশন ইন থ্রট। ড্রাইনেস অ্যান্ড রাফনেস অফ থ্রট, গলা শুকনো এবং খসখসে ভাব। তাহলে আমরা দেখলাম যে গলার ফেরিংসের মধ্যে তার
এই যে দানা সংযুক্ত যেটাতে দানা সংযুক্ত থাকে সেটার মধ্যে কি হয়, গলার ফেরিংসের মধ্যে প্রদাহ হয়, বার্নিং ভীষণ জ্বালাকর এবং লো সেন্সেশন ইন থ্রট, গলা মনে হয় যে হেজে গেছে, এবং শুকনা, ড্রাইনেস অ্যান্ড রাফনেস অফ থ্রট, গলায় শুকনা ও খসখসে একটা ভাব। রাফনেস মানে খসখসে একটা ভাব এবং শুকনা। আর তারপরের লাইন, ফ্রিকুয়েন্ট ইনক্লিনেশন টু স্লো, মানে রোগী ঘন ঘন ঢুক গিলতে চায়। ঘন ঘন, ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন, ইনক্লিনেশন টু স্লো মানে ঢুক গিলা, স্লো, সে ঘন ঘন ঢুক গিলতে চায়। উইথ বার্নিং, প্রিকিং, স্টিংিং অ্যান্ড ড্রাই কনস্ট্রিক্টেড ফোকাস। তাহলে দেখলাম যে আমরা রোগী ঘন ঘন ঢুক গিলতে চায়, সাথে কি থাকে, উইথ মানে সাথে, বার্নিং থাকে, জ্বালা করে। তার এই যে ঘন ঘন ঢুক গিলতে চায়, সে গলার মধ্যে, আমরা গলা অধ্যায় পর্যন্ত পড়ছি, কোনো গলার কথাই বলা হচ্ছে, গলা সে ঢুক গিলতে চায় এবং গলার মধ্যে জ্বালা করে, তার বার্নিং। এবং প্রিকিং মানে যে হুল বিদ্ধ হওয়ার মতো যন্ত্রণা, এবং তার চায় গলায় জ্বালা, হুল বিদ্ধ হওয়ার মতো যন্ত্রণা, গলায় একটা শুকনো ভাব, এবং গলা যেন চেপে আসছে, কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, এমন অনুভূতি। এমন একটা অনুভূতি, রোগীর গলার মধ্যে এমন একটা অনুভূতি যে সে ঢুক গিলতে চায়, রোগী ঘন ঘন ঢুক গিলতে চায়, ঘন ঘন ঢুক গিলতে চায়। এই ঘন ঘন ঢুক গিলার সাথে তার গলার মধ্যে জ্বালা করে, হুল বিদ্ধ হওয়ার মতো একটা যন্ত্রণা, এবং গলায় শুকনো ভাব, এবং গলা যেন চেপে আসছে, মানে সংকুচিত হয়ে আসছে, এমন একটা অনুভূতি থাকে, যেটা এপিসমেল এবং বেলাডোনাতে রয়েছে। তো আমরা এখন স্যারের কাছ থেকে এখানে এপিস বেলাডোনার সাথে এসকুলাস হিপের একটু পার্থক্য দেখব। তাহলে স্যার একটু পার্থক্য বলেন এখানে এসকুলাস হিপ। আচ্ছা স্যার, এখানে দেখুন, জি স্যার আমি একটু বলছি। এখানে দেখুন, আপনার হচ্ছে এই আপনার, আমরা যদি অ্যাগ্রাভেশন অ্যামুলারেশন যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে এসকুলাস হিপ হচ্ছে একটু নড়াচড়াতেই সেটা বৃদ্ধি পায়। আর অ্যাপিসমেল হচ্ছে গরম কাতর, এর হচ্ছে গরম ঘরে বৃদ্ধি পায়, এটা গরম ঘরে বৃদ্ধি পায়। এই গরম মোটেও পছন্দ করতে পারে না, তাইলে আমরা এখানে এই ব্যাপারটা এখানে পার্থক্য করে করলাম। আবার দেখুন যে অ্যাপিসের ব্যাপারটা গুলো আমরা যেটা দেখি, অ্যাপিসের কেমন থাকবে, জ্বালা থাকবে, এবং সেখানে হুল ফুটা যে ব্যথা বা সূঁচ ফুটানোর মতো ব্যথা, সে ব্যথা থাকবে। গলায় দেখা যাচ্ছে, যদি কখনো দেখা যাচ্ছে এরকম ভাব যদি থাকে, এবং এরা খুব দেখা যাচ্ছে যে হয় রুক্ষ, মানে মেজাজেরাও হারিয়ে ফেলে, যেটা আপনার অ্যাসকুলাস হিপেও আছে। কিন্তু এখানে ব্যাপারটা দেখেন, জ্বালা থাকবে এবং সুস্ফোটার মতো ব্যথা থাকবে, এবং সেই সাথে যদি আপনার যদি মনে হয় যে গলায় কোনো কিছু আটকে আছে, এবং সেই সাথে যদি মনে হয় যে গলাতে কোনো কিছু সুস্ফোটার মতো অনুভূত হচ্ছে, তাহলে আমরা সেই জায়গাতে অ্যাপিসের কথা ভাবতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাপিসটা দেখায় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে থাকে। এবং সেই জায়গা থেকে আমি কি বললাম, তাহলে এর হচ্ছে জ্বালা থাকবে, গরম কাতর থাকবে, পেশেন্ট যদি গরম কোনো রকম ভাবে পছন্দ করবে না, খুব অপছন্দ করবে। এবং এই অ্যাপিসের পেশেন্ট গুলো দেখা যাচ্ছে যে যে অনেক সময় চোখের নিচের পাতাগুলো খোলা হয়ে যায়, এদের শোধ থাকে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ জায়গা, আপনারা মনে রাখবেন। তাহলে আমরা এখানে দেখলাম গলে মানে আপনার যেটা হচ্ছে গলায় কোনো কিছু আটকে আছে এরকম, মানে বল সেন্সেশন, সেই সাথে কি হবে সেখানে, মানে সূচ ফুটানোর মতো ব্যথা যদি থাকে, এবং রোগীটা যদি গরম কাতর যদি হয়, তাহলে আমরা অ্যাপিসের কথা এখানে ভাবতে পারি, নির্দ্বিধায় ভাবতে পারি। অপরদিকে দেখুন, আমরা বেলোডোনার কথা যদি ভাবি, তাহলে বেলোডোনা রোগী সম্পর্কে আমরা জানি, বেলোডোনা সম্পর্কে জানতে হলে জানতে হবে কি, বেলোডোনা রোগী উত্তাপ থাকবে, মানে সেখানে দেখা যাচ্ছে আরক্ত থাকবে, অর্থাৎ রক্তবর্ণ লাল থাকবে, জ্বালা থাকবে, এবং সেই সাথে সেখানে দপদপানি ব্যথা থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, আমাদের এই বেলোডোনা রোগীর গলাটাই এখন যদি আমি বলি, তাহলে এদের গলনালীতে দেখা যাচ্ছে যে শুষ্ক শুষ্ক একটা ভাব অনুভূত থাকবে, খসখসে কাশি। এই কাশিতে মনে করেন যে বেলাডোনার পেশেন্ট হচ্ছে, যখন কাশি দিবে তখন তার গলায় ব্যথা হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে ব্যথা হয়, রেয়ার ক্ষেত্রে ব্যথা হয় না, এবং তার ব্যথাহীন স্বরলোপও হতে পারে। ঠিক আছে, এইটা আপনারা মনে রাখবেন। আর তো স্পর্শ সহিষ্ণুতার একটা ব্যাপারগুলো থাকবে, এবং তার হচ্ছে
বেলোডোনার পেশেন্টের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা থাকবে, এখানে পিপাসাহীনতা থাকবে। অ্যাপিসেও কিন্তু পিপাসাহীনতা আছে কিন্তু অ্যাপিসের এই বল সেন্সেশন যেখানে এই জায়গাতে কিন্তু পিপাসা থাকে, কিন্তু এখানে বেলোডোনাতে পিপাসাহীনতা পাবেন। ঠিক আছে, তাহলে বেলোডোনার ব্যাপারগুলো আমরা যেগুলি জানি, আগে আমরা যেগুলি করেছি এর আগে আমরা সংক্ষিপ্তভাবে জানি যে বেলোডোনা সাধারণত দেখা যাচ্ছে রোগ হঠাৎ আসে হঠাৎ যায়, ঠিক আছে না, এবং দেহের ডান দিকে আক্রমণ করে। এবং এই পেশেন্টগুলোর কি হয়, মাথার হচ্ছে উপরের অংশ অর্থাৎ মাথা হচ্ছে গরম হবে এবং হাত পা গুলো বরফ শীতল ঠান্ডা হবে। এগুলি ব্যাপারগুলো আমরা দেখবো। ঠিক আছে, এবং সেই সাথে যদি দেখি গলাতে দেখে শুষ্ক অনুভূতি, খসখসে একটা ভাব। ঠিক আছে, আর এই বেলোডোনার হচ্ছে এই যে খসখসে ভাব বা এইরকম কাশিগুলো বেলোডোনার হচ্ছে রাত্রিতে কিন্তু বাড়ে। অনেকে এই রাত গুলিয়ে ফেলে, রাত্রিতে বৃদ্ধি দেখা যাচ্ছে যে রাত্রিতে অনেকগুলো কাশি দিচ্ছে একসাথে, গ্রুপ গ্রুপ কাশি দিচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডোসেরা দিয়ে দেয়। কিন্তু আবার দেখা যায় দুই একটা কাশি হচ্ছে, ওই রাতের কাশি তো ওই ডোসেরাই দিয়ে দেয়। এখানে একটু ডিফারেন্স করে নেওয়াটা আমাদের জরুরি। ড্রোসেরার পেশেন্ট গুলো কি হবে, কাশতে কাশতে বমি করে ফেলে দিবে। ঠিক আছে, বমি করবে অথবা বমি হওয়ার উপক্রম হবে, একসাথে অনেকগুলো কাশি দিবে। দেখলেই তুমি কি ব্যাপার, তুমি এত কাশতেছো কেন, কি ব্যাপার বাচ্চা এত কাশতেছে কেন। ঠিক আছে, ছোট ছোট বাচ্চারা দেখা যাচ্ছে যে এত বেশি কাশি হয়, ওই রাত্রিতে কাশতে কাশতে বাবা মা ভয় করে ফেলে দেয় ছোট ছোট বাচ্চারা। এসেই বলে "স্যার, আমার বাচ্চা রাত্রি কাশতে কাশতে তো মরেই যে লাগছে যাচ্ছে।" ঠিক আছে, দিনের বেলাতে কি অবস্থা, দিনের বেলাতে কাশি আসে কিন্তু খুব কম, আপনি ড্রোসেরা দিয়ে দেন, এখানে সফল হয়ে যাবে ইনশাল্লাহ। আর দেখা যাচ্ছে যে দু একটা করে কাশি দিচ্ছে কিন্তু গলা ব্যথা আছে, গলায় খসখসে আছে এবং পিপাসাহীনতা আছে, আপনি বাচ্চাকে বেলোডোনা দিতে পারেন। এনাদের লক্ষণগুলো দেখবেন যে আপার এক্সট্রিমিটিস গুলো অর্থাৎ আপনার হচ্ছে অক্সিপোর্ট দেখা যাচ্ছে যে কি হবে, অনেক বেশি গরম থাকবে, লয়ার লিম্বস অর্থাৎ হাত পা হচ্ছে প্রচন্ড পরিমাণ ঠান্ডা থাকবে, আপনি বেলোডোনা এখানে প্রেসক্রাইব করতে পারেন। স্যার সামনের দিকে এগান স্যার। ধন্যবাদ স্যার। আমরা এখানে যে গলা চেপে আসছে এরকম একটা অনুভূতির কথা আমরা পার্থক্য শুনলাম, এবং ঘন ঘন ঢুক গিলতে চায়, গলায় জ্বালা করে হুলবিদ্ধ হওয়ার অনুভূতি, গলায় একটা শুকনো ভাব, এগুলো আমরা দেখলাম। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অধ্যায়ে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, যেটা জিআই সংক্ষেপে, পরিপাকতন্ত্র সম্পর্কে আমরা পড়ব এখন। স্কলারশিপের পরিপাকতন্ত্রটার ব্যাপারে বলা হচ্ছে, প্রথমেই রেকটামের কথা বলা হচ্ছে। রেকটাম মানে মলদ্বার, আমরা জানি। তাহলে মলদ্বারের কথা এখানে, রেকটামের পরে যেহেতু কুলন চিহ্ন রয়েছে, কুলন চিহ্ন মানেই বুঝতে হবে যে এই কথাগুলো, এই পুরো লাইনটাই রেকটাম সম্পর্কে বলা হবে। তো রেকটাম সম্পর্কে কি কি বলা হচ্ছে, মলদ্বারটা কেমন থাকবে, মলদ্বারটা ড্রাইনেস অ্যান্ড হিট অফ, ফিলস অ্যাজ ইফ ফুল অফ স্মল স্টিক্স। তার রেকটামে কেমন থাকবে, রেকটামটা ড্রাইনেস থাকবে, ড্রাই মানে শুষ্ক, শুষ্কতা, ড্রাইনেস শুষ্কতা, এবং হিট অফ মানে এবং উত্তাপ থাকবে, গরম। তাহলে তার মলদ্বারটা কেমন থাকবে, শুষ্ক থাকবে এবং উত্তাপ থাকবে। ফিলস এবং সে অনুভব করবে, অ্যাজ ইফ যেন, ফুল অফ স্মল স্টিক্স, ফুল মানে পূর্ণ, অ্যাজ ইফ যেন, ফিল অ্যাজ ইফ সে মনে করবে যেন, ফুল অফ স্মল স্টিক্স মানে ফুল অফ মানে পূর্ণ, কি দিয়ে পূর্ণ, স্মল স্টিক্স মানে লাঠি, ছোট ছোট লাঠি দ্বারা, কাঠি দ্বারা মলদ্বারটা পূর্ণ হয়ে আছে, এরকম একটা অনুভূতি। এটা কিন্তু সেকেন্ড গ্রেড সিমটম। শুষ্ক থাকে এবং উত্তাপ অনুভব করে, এবং মলদ্বারটা যেন ছোট ছোট কাঠি দ্বারা একবার ফুল হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে, এরকম একটা অনুভূতি। কোথায়, রেকটামের মধ্যে। তারপর নাইফ লাইক পেইনস শুট আপ দি রেকটাম, তাহলে এই ছুরিকাঘাতের মতো, নাইফ লাইক পেইন মানে ছুরিকাঘাত, নাইফ মানে ছুরি, নাইফ লাইক পেইন ছুরিকাঘাতের মতো একটা ব্যথা, শুট আপ দি রেকটাম। তো রেকটামের মধ্য দিয়ে উপর দিকে উঠছে, এটা শুট আপ দি রেকটাম, রেকটামের ভিতর থেকে উপরের দিকে যাচ্ছে, ছুরিকাঘাতের মতো একটা যন্ত্রণা, ছুরি দিয়ে আঘাত করলে যেরকম একটা ব্যথা হয় এরকম, এটা উপরের দিকে উঠতে থাকে। আর হেমোরয়েডস ব্লাইন্ড, আমরা এই যে এই কথাগুলো যেটা বললাম সেটা ইগনিশিয়া এবং সালফারের সাথে আমরা স্যারের কাছ থেকে পার্থক্য শুনবো, যে ছুরিকাঘাতের মতো একটা ব্যথা উপরের দিকে, মলদ্বার দিয়ে উপরের দিকে উঠতে থাকে। আর হেমোরয়েডসটা কেমন থাকে, ব্লাইন্ড, পেইনফুল, বার্নিং, পার্পলিশ, রেয়ারলি ব্লিডিং। তাহলে অর্শবলিটা রক্তহীন, ব্লাইন্ড মানে
ব্লাইন্ড হেমোরয়েডস বলতে বোঝায় যে হেমোরয়েডসে যে অর্শের মধ্যে রক্ত বের হয় না, রক্তহীন, রক্তবিহীন অর্শকে ব্লাইন্ড হেমোরয়েডস বলা হয়। তো হেমোরয়েডসটা থাকবে ব্লাইন্ড মানে রক্ত বের হয় না এবং রেয়ারলি ব্লিডিং মানে কদাচিৎ রক্ত পড়তে পারে। হঠাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রক্ত বের হবে না। কদাচিৎ রক্ত থাকতে পারে এই স্কলারশিপের অর্শের মধ্যে। তো বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে কি হেমোরয়েডসটা থাকবে ব্লাইন্ড মানে রক্তহীন থাকবে বেশিরভাগ। রেয়ারলি ব্লিডিং কদাচিৎ হয়তো রক্ত বের হতে পারে। এরকম পেশেন্ট পাওয়া যেতে পারে। আর পেইনফুল থাকে তার হেমোরয়েডসটা ব্লাইন্ড, পেইনফুল, বার্নিং, পার্পলিশ, রেয়ারলি ব্লিডিং। তাহলে তার হেমোরয়েডসটা কেমন অর্শটা রক্তবিহীন এবং পেইনফুল যন্ত্রণাযুক্ত এবং বার্নিং জ্বালা থাকে এবং পার্পলিশ মানে ঈষৎ নীল বেগুনি বর্ণ। ঈষৎ নীল বেগুনি, নীল এবং বেগুনি বর্ণের একটা মিশ্রণ থাকবে, নীল এবং বেগুনি বর্ণের এবং কদাচিৎ সেটা থেকে রক্ত ঝরে। সবসময় রক্ত ঝরবে না, হঠাৎ হয়তো রেয়ার খুব কম। আর এটা আমরা দেখলাম। তারপরের লাইন রেকটামটা কেমন থাকবে? রেকটাম সোর ক্ষতপূর্ণ, ক্ষতকর একটা ব্যথা থাকবে রেকটামের মধ্যে। উইথ ফুলনেস, যেটা আমরা আগেও দেখেছি, ফুলনেস ইন ভেরিয়াস পার্টস। তার কনস্টিটিউশনালটাই হলো ফুলনেস ইন ভেরিয়াস পার্টস। আমরা দেখি আবার এখানে আমরা দেখেছিলাম যে ফিজিক্যাল জেনারেলে তার লক্ষণগুলো ছিল ফুলনেস ইন ভেরিয়াস পার্টস, শরীরের বিভিন্ন স্থানে সে পূর্ণতা বোধ করে। তো এখানে সেই কথাটাই আমরা আবার তার যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম পরিপাকতন্ত্রে এখানে পড়ছি যে তার যে সে তার একটা পূর্ণতা বোধের অনুভূতি থাকে, যে ফুলনেস, রেকটাম সোর উইথ ফুলনেস, বার্নিং অ্যান্ড ইচিং। তাহলে তার রেকটামটা ক্ষতপূর্ণ একটা ব্যথা থাকে এবং যে পূর্ণতা বোধ থাকে এবং সেটাতে বার্নিং জ্বালা করে এবং চুলকায়। তাহলে রেকটামে ক্ষতপূর্ণ ব্যথা সাথে ফুলে আছে এরকম একটা অনুভূতি, মনে হয় যেন রেকটামটা ফুলে আছে, পূর্ণতা বোধ ফুলে গেছে এবং জ্বালাকর এবং চুলকানোর একটা অনুভূতি থাকে, চুলকায় এবং জ্বালা করে, যেটা সালফারের সাথে আমরা পার্থক্য করব। এখন পড়বো কনস্টিপেশন। তার কুষ্ঠকাঠিন্যতা রয়েছে। কুষ্ঠকাঠিন্যতা কেমন? কুষ্ঠকাঠিন্যতার ধরনটা হলো হার্ড ড্রাই স্টুল। হার্ড মানে শক্ত এবং ড্রাই স্টুল শুকনো মল এবং ডিফিকাল্ট টু পাস, কষ্টে বের হয়, মলগুলো কষ্টে বের হয়। তো উইথ ড্রাইনেস অ্যান্ড হিট অফ রেকটাম। আমরা রেকটামে যে উত্তাপ বোধ থাকবে সেটা আমরা আগেও দেখেছি যে প্রথম লাইনে যে ড্রাইনেস অ্যান্ড হিট অফ রেকটাম, সে এটার মধ্যেও রেকটামে আমরা কুষ্ঠকাঠিন্যতার ক্ষেত্রেও আমরা এটা দেখব। সেখানে আমরা হেমোরয়েডস এর ক্ষেত্রে দেখেছি, এখানে কুষ্ঠবদ্ধতার ক্ষেত্রেও তার একটা শুষ্কতা এবং উত্তাপ বোধ থাকবে। আর অ্যাকম্পানিড বাই সেভার লাম্বুসেক্রাল ব্যাকএক। এবং এই যে তার কুষ্ঠবদ্ধতা, এই কুষ্ঠবদ্ধতার সাথে কিন্তু তার একটা কনকমিটেন্ট হিসেবে কি থাকবে? সেভার লাম্বুসেক্রাল ব্যাকএক। এর সাথে কি থাকবে? কোমরের নিচের অংশে একটা ভীষণ যন্ত্রণা। লাম্বুসেক্রাল মানে কোমরের নিচের অংশ, কোমরের নিচের অংশে তার একটা ভীষণ যন্ত্রণা থাকবে, সেভার একটা ব্যথা থাকবে, সেভার লাম্বুসেক্রাল ব্যাকএক। এই যে ব্যাকএকটা এটা সেভার কোথায়? লাম্বোস্যাক্রাল রিজিয়নে। এটা কিসের সাথে থাকবে? কনস্টিপেশনের সাথে, অ্যাকম্পানিড বাই, সেই সাথে কনস্টিপেশনের সাথে থাকবে এটা। কনস্টিপেশনটা আমরা দেখেছি যে তার শক্ত শুকনো মল, এটা সে মলটা অনেক ডিফিকাল্ট টু পাস, মলটা তার বের করতে অনেক কষ্ট হয় এবং উইথ ড্রাইনেস অ্যান্ড হিট অফ রেকটাম, সেই হেমোরয়েডস এর ক্ষেত্রে যেরকম হয় শুষ্কতা এবং একটা উত্তাপ বোধ করে এবং সেই সাথে তার লাম্বোস্যাক্রাল রিজিয়নে কোমরের নিচের অংশে একটা জ্বালাকর একটা ব্যথা থাকে, ভীষণ ব্যথা থাকে, জ্বালাকর না, একটা ভীষণ ব্যথার যন্ত্রণা থাকে, সেভার ব্যাকএক থাকে লাম্বোস্যাক্রাল রিজিয়নে। এই কথাটা আমরা মনে রাখবো এখানে যে অ্যাকম্পানিড বাই সেভার লাম্বোস্যাক্রাল ব্যাকএক। তারপর স্টুল ফলোড বাই ফুলনেস অফ রেকটাম অ্যান্ড ইন্টেন্স পেইন ইন এনাস ফর আওয়ার্স। তো যেটা বলছে যে তার স্টুল ফলোড বাই ফুলনেস অফ রেকটাম অ্যান্ড ইন্টেন্স পেইন। মল ত্যাগের পরে স্টুল ত্যাগ করার পরেও ফলোড মানে কি থাকে যায়? ফুলনেস অফ রেকটাম, রেকটামের পূর্ণতা বোধটা থেকে যায় মল ত্যাগের পরেও এবং ইন্টেন্স পেইন থাকে কোথায়? ইন এনাস, মলদ্বারে। মল ত্যাগের পরেও মলদ্বারে তার একটা পূর্ণতা বোধ থাকে এবং একটা তীব্র যন্ত্রণা থাকে এই মলদ্বারের মধ্যে। এটা কয়েক ঘন্টা পর্যন্ত থাকে, ফর আওয়ার্স।
আওয়ার্স মানে এখানে আওয়ার থাকলে 1 ঘন্টা হতো, যেহেতু আওয়ারের সাথে এস আছে তাহলে এটা প্লুরাল নাম্বার। তাহলে কয়েক ঘন্টা ধরে তার এটা মলত্যাগের পরেও এরকম থেকে যায়। মলত্যাগ করার পরেও এরকম একটা যন্ত্রণা থেকে যায়, যেটা যন্ত্রণাটা কেমন? পূর্ণতা বোধ এবং একটা একটা তীব্র যন্ত্রণা এই মলদ্বারে পূর্ণতা বোধ এবং তীব্র যন্ত্রণা মলত্যাগের পরেও কয়েক ঘন্টা পর্যন্ত থাকে। মলত্যাগ করে চলে আসছে কিন্তু যন্ত্রণাটা কয়েক ঘন্টা পর্যন্ত থাকে মলত্যাগ করার পরেও। তারপর আমরা এই জিনিসটা যে মলত্যাগ করার পরেও কয়েক ঘন্টা ধরে যে তার এই রেকটামের মধ্যে মলদ্বারের মধ্যে পূর্ণতা বোধ ও মলদ্বারের তীব্র যন্ত্রণা থাকে, এটা এলোসোকোট্রিনা, ইগনিশিয়া, মিউরিক অ্যাসিড এবং সালফারের সাথে এটার পার্থক্য দেখব। তো আমরা এখন আমাদের স্যারের কাছে চলে যাচ্ছি। আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের যে পার্থক্যগুলো রয়েছে, স্যারকে আমি এগুলোর পার্থক্য করার জন্য অনুরোধ করছি। জি স্যার, দেখুন আমাদের এখানে কয়েকটা মেডিসিন আসছে, বিভিন্ন স্তরে আসছে। যেমন হচ্ছে কি বলা হচ্ছে এখানে, ছুরির আঘাতের মতো যন্ত্রণা রেকটামের মধ্যে দিয়ে উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ইগনেশিয়াতেও আছে, সালফারেও আছে। এখন আমরা এটা ইগনেশিয়া কখন মানে এটা ব্যবহার করব? ইগনেশিয়ার পেশেন্টের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম মানসিক লক্ষণগুলো দেখব। মানসিক লক্ষণগুলোর মধ্যে কি থাকবে? তার কোনো একটা বিষয় শোক বা পিছনে একটা দুঃখ বা কষ্ট পেয়েছে, ঠিক আছে, কোনো লজ্জা বা কোনো বিষয়ে দেখা যাচ্ছে যে এমন কাজ করেছে সে বিষয়ে তার আবার মনস্তাপও হয়েছে। এরকম ক্ষেত্রে রোগ যখন আসবে তখন ইগনেশিয়ার কথা আমরা প্রথমে মনে করি। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে কোনো বাচ্চাকে তিরস্কার করা হয়েছে, এই তুই এরকম, তুই তো নোংরা, ঠিক আছে, তোর বাবা মা এরকম ছোট লোক, বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে তিরস্কার করা হয়। হ্যাঁ, তোকে দিয়ে কোনো কিছু হবে না, তুই অপদার্থ, আমরা কাটে ঢেকি, ইত্যাদি ইত্যাদি বলে যখন ছোট বাচ্চাদেরকে বা কোনো বাচ্চাদেরকে, শিশুদেরকে যখন তিরস্কার যখন করা হয়, এরকম কারণে দেখা যাচ্ছে ইগনেশিয়ার বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে, রোগের সৃষ্টি হতে পারে। এবং ইগনেশিয়ার আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এরা একা থাকতে চায়, নির্জনতা পছন্দ করে। ঠিক আছে, এবং সেই জায়গাগুলো থেকে সে কাল্পনিক চিন্তা ভাবনাগুলো করে, বিভিন্ন রকম ভাবে কাল্পনিক চিন্তা করে, এরকম ব্যাপারগুলো থাকে ইগনেশিয়াতে। তাহলে আমরা দেখবো দুঃখ, শোক, লজ্জা বা মনস্তাপ হেতু কোনো যদি রোগ যদি হয় তাহলে সেরকম ব্যাপার, এবং মানে রোগগুলোর পিছনের হিস্ট্রি গুলো এরকম থাকবে। হ্যাঁ, তিরস্কার করার ফলে যদি বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে, এরকম ব্যাপারগুলোর মধ্যে এই ব্যাপারগুলো থাকবে। এখন দেখুন অনেক সময় দেখা যাচ্ছে যে কি হয়, এটা বাচ্চাদের বা অনেকের ভয় পেয়ে উদারাময় হয়। ভয় পেয়ে উদারাময় যদি হয় তাহলে হচ্ছে ইগনেশিয়া গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ইগনেশিয়া খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এখন দেখেন এর হচ্ছে গুহ্যদ্বারে বা মলদ্বারের পাশে হচ্ছে আক্ষেপ বা যন্ত্রণা থাকবে, সে সাথে কষ্টবোধতাও থাকবে। কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা দেখুন, খুব ব্যথা, এই ব্যথার জন্য সে কিন্তু পায়খানাতে যেতে ভয় পায়। এখন দেখুন এখানে স্কুইলাস হিপে হচ্ছে বল সেন্সেশন আছে, মনে হচ্ছে সেখানে কয়েকটা কাঠি দ্বারা সেখানে বিঁধে আছে, এরকম একটা অবস্থা। এরকম বল সেন্সেশন আপনি ইগনেশিয়াতে পাবেন না। এরকম বল সেন্সেশন আপনার হচ্ছে বা পূর্ণতা বোধ আপনার স্কুইলাস হিপের একটা ব্যতিক্রম ধর্মী একটা লক্ষণ। এটাকে যদি পিকুলিয়ার সিমটম যদি বলি ভুল হবে না, পিকুলিয়ার একটা সিমটম। আবার দেখেন আপনার ইয়েতে মানে এর যদি তরল মল যদি হয় তার পরবর্তীতেও মানে এর হচ্ছে যে যন্ত্রণা, সে যন্ত্রণাটা থাকবে কার? আপনার হচ্ছে ইগনেশিয়ার। ইগনেশিয়ার এরকম ব্যাপারগুলো ভয় থেকে সাধারণত বেশি হয়। এবং এখান থেকে আবার অনেক সময় দেখা যাচ্ছে কি হয়, এই গুহ্যদ্বার থেকে মলদ্বার থেকে উপরের দিকে এটা তীর ব্যথা, যে ব্যথা, ঠিক আছে, তীর মনে করেন বিঁধলে যেমন ব্যথা হবে এরকম ব্যথা উপরের দিকে যাবে। আর স্কুলারশিপের কোনো কিছু কেটে ফেলতেছে এরকম ব্যথাগুলো উপরের দিকে যাবে। কোনো কিছু বিধা আর হচ্ছে কেটে ফেলা, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। তবে ইগনেশিয়া আমরা ব্যবহার করতে গেলে আমরা সাধারণত দেখবো যে আর মানসিক লক্ষণগুলোর দিকে সর্বপ্রথম গুরুত্ব দিব। ঠিক আছে, এইটা গেল ইগনেশিয়া। তারপর বলতে সালফার হিসেবে যদি বলি, সালফারের ব্যাপারগুলো আমরা জানি। সালফারের পেশেন্টরা হচ্ছে মুক্ত বাতাস পছন্দ করে, কিন্তু গরম এবং ঠান্ডা দুইটাই আবার অপছন্দ। মুক্ত বাতাস পছন্দ করে, ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে
কি এটার এদের অপছন্দ কি বললাম, এরা হচ্ছে গরম এবং ঠান্ডা দুইটাই হতে এদের সহ্য হয় না, এরা এটা নিতে পারে না, ঠিক আছে। আর সালফারের ব্যাপারটা আমরা সেটা জানি, আমরা এরা হচ্ছে স্নান হচ্ছে অসহ্য হয় এবং গোসল স্নানের সেটা বৃদ্ধিও হয়, আমরা যেটা জানি, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে এই সালফারের রোগের সাথে সম্পর্ক হচ্ছে সালফারের পেশেন্ট বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না, তাতে খুব কষ্ট হয়, ঠিক আছে। আরো একটা বড় বিষয় আপনি পেশেন্ট দেখেই বুঝবেন, সালফারের পেশেন্টরা বিদ্যুতের মতো ঘাড় কুঁজো করে দেয় সামনের দিকে একটু, ঘাড় হালিয়ে অর্থাৎ হেলান দিয়ে হচ্ছে তারা হচ্ছে হাঁটে, ঠিক আছে। তাইলে এইটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এখন যদি স্টুলে যদি যায় তাহলে এদের খুব ভোরবেলাতে হচ্ছে পায়খানা হয়, ঘুম থেকে উঠতে হবে পায়খানার খবর শুনে। আমার ওস্তাদ বলেছিল ঘুম থেকে উঠতে হবে পায়খানার ডাক শুনে, মানে ও সে শুয়ে আছে, পায়খানার ভাবে সে বিছানা আর থাকতে পারবে না, তাকে টয়লেটে যেতে হবে, নয়তো বিছানা মেখে যাবে, সে দৌড় মারবে, ঘুম থেকে উঠে দৌড় দিবে, সে স্টুলের জন্য হচ্ছে মানে সে ডেফিকেশনের জন্য সে দৌড় দিবে, সে এটা একটা ব্যাপার। আর সালফারের পেশেন্ট হচ্ছে ঠোঁট, মলদার এই জায়গাগুলো হচ্ছে লাল থাকে, ঠিক আছে, লাল থাকে। এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো এটা দেখবেন। এবং সালফারের স্টুলটা বৃহৎ হয়, এবং কেমন বৃহৎ, অতি বৃহৎ, কেমন বোঝাবো, তাল গাছের জটা দেখেছেন আপনারা, কি একটু রেসপন্স করেন, তাল গাছের জটা, তাল গাছ দেখা জি যাচ্ছে যে স্যার, দেখেছি জটা, দেখেছি তাল গাছের জট। হ্যাঁ তাল গাছের যে জট অনেকটা দেখা যাচ্ছে ওইরকম, অনেকটা লম্বা পাইপের মতো, অনেকটা পাইপের মতো দেখা যাচ্ছে লম্বা, অনেক বড় স্টুল। তো আমার ওস্তাদ বলেছিল যে গ্রামে গঞ্জে গেলে তুমি রাস্তার পাশে দেখবা লার্জ ভলিউম স্টুল পড়ে আছে, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এটা হলো সালফারের পেশেন্ট, ঠিক আছে। এরা তো নোংরা হয়, রাস্তার ধারে পায়খানা করবে, এটা স্বাভাবিক ব্যাপার, এদের ব্যাপারগুলো থাকে। এখন এই নোংরার ব্যাপারটা যদি আমরা বলি, আমরা যদি মনে করি যে না তার শারীরিক নোংরা, এরকম না, সে শারীরিক এবং মানসিক দুই রকম ভাবে নোংরা, ঠিক আছে। এইটা একটা ব্যাপারটা কোনো কতক মানুষ আছে উপরে খুব চাকচিক্য অনেক সুন্দর ফিটফাট, কিন্তু তার মানসিকতা অনেক বেশি নোংরা, তাহলে সেও কিন্তু অনেক সুন্দর এবং পরিপাটি মানুষ হওয়া সত্ত্বেও ভিতরে মন মানসিকতা নোংরা হওয়ার কারণেও সে কিন্তু সালফার হতে পারে, ঠিক আছে। শুধুমাত্র আমরা দেখি পদ্রমাক্ত শরীর, দেহে আছে মানে অধোয়া পোশাক, ঠিক আছে, পুরাতন কাপড় চোপড় অনেকগুলো পরে আছে, এইসব সবকিছু দেখে আমরা দেখা যাচ্ছে সালফার নির্বাচন করতে চাই, কিন্তু সালফার হচ্ছে সাধু মানুষও হতে পারে, ঠিক আছে। ওই যে ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, মাকাল ফল, এরকম মাকাল ফলও আপনাকে খুঁজে বের করতে হবে, করে আপনাকে সালফার দিতে হবে, ঠিক আছে। তাহলে মলত্যাগকালে খুবই এটারও যন্ত্রণা থাকে, যার ফলে দেখা যাচ্ছে সে কি করতে চায় না, মল ত্যাগ করতে চায় না। তাহলে দেখুন এই যে এর ব্যাপারগুলো দেখুন আপনার হচ্ছে স্কুইলা সিপ এবং ইগনেশিয়াতে কিন্তু নাই, যেটা আমরা সালফারে পেলাম এগুলি কিন্তু নাই। আবার ব্যাপারটা হচ্ছে সালফারের রোগীর কিন্তু ওই বেলা 11টার সময় ক্ষুধা পায়, ঠিক আছে, এবং সেই সময় ক্ষুধা এমন ক্ষুধা পায়, সেই ক্ষুধার কারণে তার মাথা গরম হয়ে যায়, ঠিক আছে, এইটা মনে রাখবেন, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর এদের হচ্ছে স্নানে একটু অনিচ্ছা আছে, সেটা আমরা জানি, স্নান করলে তার মানে বিভিন্ন রকম সমস্যাগুলো হয়, বিভিন্ন রোগ বালাইগুলো হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা হচ্ছে এরা হচ্ছে এদের যে রোগ, সেই রোগটা বারবার ফিরে আসে, সাপোজ দেখা যাচ্ছে জ্বর হয়েছে, সে জ্বরটা দেখা যাচ্ছে যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসতেছে, পুনঃ পুনঃ আগমন ঘটতেছে, ঠিক আছে। এরকম ক্ষেত্রে সালফার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে থাকে অন্যান্য মেডিসিনের সাথে, এটা ভেবে নেবেন। আর হচ্ছে সালফার রোগী দুধ এবং মাংস খেতে চায় না, দুধ এবং মাংস খেতে চায় না, ঠিক আছে। অর্থাৎ এরা হচ্ছে কম খায় কিন্তু পান করে বেশি, পানি টানি বা দুধ, অন্যান্য যেগুলো তরল জিনিস সেগুলি ওর বেশি পছন্দ করে, অন্যান্য খাবারগুলো হচ্ছে পরিমাণে কম খায়, কিন্তু সর্বাধিক তৃষ্ণার্ত থাকে, এদের তৃষ্ণা থাকে, ঠিক আছে, তৃষ্ণা থাকে দেখে তারা হচ্ছে পান করে বেশি, কিন্তু পরিমাণে অন্যান্য খাবারগুলো কম খায়, ঠিক আছে। সালাউদ্দিন স্যার সামনের দিকে একটু এগিয়ে যান। আচ্ছা, তার পরবর্তীতে আরো কিছু ব্যাপারগুলো আসছিল মনে হয় এখানে, স্যার আর কি কি জানে আসছিল স্যার, একটু স্যার আমি মনে হয় মিস করেছি এখানে। স্যার এখানে আর একটু রয়ে গিয়েছে স্যার,
পরের লাইনটা যেটা যে পায়খানা করার পরেও যে তার রেকটামের মধ্যে একটা পূর্ণতা বোধ এবং একটা যে তীব্র যন্ত্রণা থাকে সেটা কয়েক ঘন্টা পর্যন্ত, সেটা এলোসোকোটিনা, ইগনেশিয়া, মিউরিক অ্যাসিড, সালফার এটা। আচ্ছা, আমরা দেখুন এখানে আমরা হচ্ছে ইগনেশিয়া এবং সালফার সম্পর্কে মোটামুটি মনে হয় বলেছি, ঠিক আছে। এখন আমরা যদি অ্যালোর কথা যদি বলি, তাহলে অ্যালো সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছুই জানি। আমরা এর আগে অ্যালো পড়েছি না স্যার? আচ্ছা, আচ্ছা, এখানে বলা হচ্ছে মলত্যাগের পরে কয়েক ঘন্টা পর রেকটামে পূর্ণতা বোধ এবং মলদ্বারে তীব্র যন্ত্রণা থাকে। দেখুন এখানে অ্যালোর ব্যাপারটা হচ্ছে একটু আলাদা। অ্যালোর ব্যাপারটা একটু আলাদা। কখন আলাদা? অ্যালো সাধারণত অসারেই ত্যাগ হয়। তার যদি মল যদি শক্ত যদি হয়, দেখা যাচ্ছে যে খুব দ্রুত হচ্ছে মলটা বাহির হয়ে যায়, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে এর হচ্ছে মলদ্বারে হচ্ছে ভারবোধের চাইতে তলপেটে হচ্ছে ভারবোধ এবং পূর্ণতাবোধ অনুভূত হয়। তার ইয়েতে হচ্ছে আপনার স্পিলাস হিপে কিন্তু ভারবোধ এবং পূর্ণতা বোধ কিন্তু শুধুমাত্র মলদ্বারেই না, দেহের বিভিন্ন জায়গায় হতে পারে। কিন্তু এখানে অ্যালোর হচ্ছে তলপেটে ভারবোধ এবং পূর্ণতা বোধ হয়, শুধুমাত্র তলপেটের কথা এখানে উল্লেখ আছে। আর এদের যখন হচ্ছে অর্শ যখন হয়, সেটা হচ্ছে বাহিরে বেরিয়ে আসে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, একটা এক্সেপশনাল ব্যাপারটা একটু মনে রাখবেন। অ্যালো কিন্তু শীতকাতর রোগী, ঠিক আছে। অ্যালো হচ্ছে শীতকাতর রোগী, কিন্তু গরম এবং শুষ্ক আবহাওয়ায় কিন্তু আবার বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে কি বুঝবো? এর শীতকাতর কখন? অ্যালোর পেশেন্টের হচ্ছে শীতকালে পাঁচরা যে ঘা আছে না, পাঁচরা আমরা স্ক্যাবিস যেটা বলছি, এই স্ক্যাবিস, এটা শীতকালে তার স্ক্যাবিস হবেই হবে, ঠিক আছে। এই একটা ব্যাপার। আর অ্যালোর ব্যাপারটা আবার হচ্ছে রাত্রি 2টা থেকে বেলা 10টা পর্যন্ত এর উদারাময় থাকে, এরকম উদারাময় থাকে। এবং সেই সাথে অ্যালোর পেশেন্টের হচ্ছে পেটের মধ্যে ডাকা থাকে, ঠিক আছে। পানাহার যখনই করবে কোনো কিছু খাবার পরবর্তীতে তাড়াতাড়ি তার বাতের বেগ হবে, তাকে দৌড় দিতে হবে, ঠিক আছে। এবং দেখুন বাহ্যের পরবর্তীতে দুর্বলতা থাকবে এবং ঘাম থাকবে। কি থাকবে? যেমন দেখেন অনেকক্ষণ পর পর্যন্ত এখানে যে কথাটা বলা হয়েছে, কয়েক ঘন্টা পর্যন্ত পূর্ণতা বোধ থাকবে, যে কথাটা বলা হয়েছে, এই পূর্ণতার বোধটা কোথায় থাকবে? তল পেটে থাকবে, ঠিক আছে। এর মলদ্বারে নয়, এটা হচ্ছে তল পেটে থাকবে। এবং সেই সাথে দেখুন এর হচ্ছে বাহ্যের বেগ কখন হবে? পানাহারের পরপরই হবে। এবং সেই সাথে রাত 2টা থেকে সকাল 4টা পর্যন্ত এর হচ্ছে এই ব্যাপারগুলো থাকবে, ঠিক আছে। আমার কথাগুলো শোনা গেছে? জি স্যার, শুনতে পাচ্ছি। এখন এখন স্যার মিউরিক অ্যাসিড ব্যাপারটা সম্পর্কে। হলো এই এই অ্যালোর হচ্ছে পেশেন্টের হচ্ছে পেটের মধ্যে হচ্ছে ডাকাডাকি থাকে, আর যখনই পানাহার করবে তাড়াতাড়ি যে চলে যেতে হবে, নয়তো তার কাপড় মেখে যেতে পারে, অজ্ঞাতবশত কাপড়টা হচ্ছে কি হতে পারে, অপরিষ্কার হয়ে যেতে পারে, অর্থাৎ মলটা বের হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং সেই সাথে তার তলপেটে এখানে ডান দিকের হচ্ছে কামরানি এবং কনকনানি ব্যথা থাকতে পারে, ডান দিকে, ঠিক আছে। এটা আপনারা মনে রাখবেন, এটা বিশেষ করে এটা মনে রাখতে হবে। আর আমি হচ্ছে মিউরিক অ্যাসিড, আমি এটা একটু দেখি নাই, তার পরবর্তীতে আমি এটা মিউরিক অ্যাসিড কখনো এরকম ক্ষেত্রে ব্যবহার করিনি। তার পরবর্তীতে আমি একটু দেখি কি কন্ডিশনে, একটু আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, আমি একটু করছি, ঠিক আছে। মিউরিক অ্যাসিডের মলদার না, মিউরিক অ্যাসিড। আচ্ছা স্যার, জি স্যার। মিউরিক অ্যাসিডে আমি এখানে তেমন কিছু পাচ্ছি না। আমি আগামীকালকে মিউরিক অ্যাসিডের এই জায়গাতে আসলে কি আছে, আসলে এটার মলের কথা যেটা আপনার, যেটা এখানে বলা হয়েছে, যে এর অ্যালেন্সকি নোটেই আমি দেখছি, এটার একটা ইয়েতে দেখতেছি মলটা হচ্ছে হালকা এবং ছাই রঙের। মল ত্যাগের ক্ষেত্রে দেরি হয়, খড়িমাটির মতো। খড়িমাটিগুলো আমরা যেটা যেটা জানি কেমন, অনেকটা ছাইয়ের মতো, ঠিক আছে। এইগুলি আবার চেলিডোনিয়াম আছে, পোর্টোতে আছে। যাই হোক, এটা যখন পড়বো তখন এটা ইয়ে ব্যাখ্যা করে দেব ইনশাল্লাহ। আচ্ছা,
ঠিক আছে স্যার, তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই স্যার। এই হলো জি স্যার আমি এটা করে দিব স্যার, ইনশাআল্লাহ পরে করে দেবেন। আমাদের জাকির হাসান স্যার কিছু বলতে চাচ্ছেন। জাকির হাসান, আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি কিছু বলতে বলেন। ওয়ালাইকুম স্যার, অনুমতি দিলে একটু কথা বলতাম এলো সম্পর্কে। জি স্যার। জি একটু বলুন। শিওর স্যার ঠিকই বলছেন। এলো তো এলো আর গেল, তার সবসময় হ্যাঁ পায়খানাটা নরম হয় বেশিরভাগ সময় হচ্ছে। আবার স্যার এর ভীষণ কোষ্ঠবদ্ধতাও আছে। সেক্ষেত্রে স্যার 3 দিন 4 দিন পরও এর পায়খানা হয়, ওই আপনার অশ্ব সাথে থাকে। তো সেক্ষেত্রে তার বেগের চেয়ে দেখা যায় যে একটু যদি বায়ুপথ দিয়ে হালকা বাতাস বের হয়, মানে আহ, ওটাকে কি বলে, মানে ভাষা দিতে পারতেছি না আমি, মানে বায়ু বের হয় যদি, তাহলে এক্ষেত্রে দেখা যায় যে তার পায়খানার বেগটা, হ্যাঁ পায়খানার বেগটা সরে যায়। হ্যাঁ, তো কোষ্ঠবদ্ধতাও আছে, কিন্তু দেখা যায় যে কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে আহ, বায়ু বের হইলে তখন তার আর পায়খানার বেগটা থাকে না। আর সেই সাথে তার মলদ্বারে ওই, স্যার তো বললেনই যে একটা ভারী বোধ হয় তলপেটে, আর সাথে তার ওই যে গরম একটা অনুভব হয়। আর এলো সবচেয়ে বড় একটা মজার বিষয় হচ্ছে যে শীতল জল দিয়ে সে যদি শৌচ কার্য করে তখন তার আরাম বোধ হয়, উপশম হয়। এটা স্যার। আর অল্টারনেটলি তো মাজা ব্যথা, কোটি ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে তার এই পায়খানার যে লক্ষণটা আছে এর সাথে। পায়খানাটার অনেক সময় দেখা যায় যে কোষ্ঠবদ্ধতার কারণে তার শুধু ওই মিউকাসও বের হয়, মিউকাস জি আমি পায়খানা থেকে বের হয়, বা আম বের হয়। ঠিক আছে স্যার। জি স্যার এইটুকুই স্যার। স্যার জি স্যার স্যার, আমি ধন্যবাদ একটু স্যার। অ্যাড করে দিই। আমি বলতে গেলে তো অনেক কথাই বলা যায়, তো আমি সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে, আপনি অ্যাড স্যার করেছেন, আপনার আপনাকে কথা অনেক ধন্যবাদ। সুন্দর হয়েছে স্যার, জাস্ট জি একটু মানে এখানে দেখেন মনে হলো যে স্যার, এই জন্য বললাম স্যার। ক্ষমা না করবেন ঠিক স্যার আছে, যদি আপনি বলে আপনি থাকি। আপনি স্মরণ করে দিয়েছেন, ঠিক আছে, খুব ভালো হয়েছে। এখানে আরো কিছু একটু কথা আমি তাহলে অ্যালো সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিসরে আরেকটু বলে দিই। হ্যাঁ, যে অ্যালোর অনেক সময় দেখা যাচ্ছে যে কতকটা আম বেরিয়ে আসে, ঠিক আছে, সেই সাথে হচ্ছে গুহ্যদ্বারে হচ্ছে টাটানি ব্যথা থাকে। হ্যাঁ, অনেক শরীর স্পর্শকাতর হয়, অনেক সময় রক্ত বেরিয়ে আসে। আর একটা মজার ব্যাপারটা হচ্ছে এই যে অ্যালোর যে অর্শের যেটা বলি, সেটা আঙ্গুরের ফলের মতো থোকায় থোকায় থলে থলে ভাবে বের হয়, ঠিক আছে, অনেক সময় ঝুলে থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে তার এটা, এবং এই যে যে বলিটা যেটা বের হয়ে আসে সেটা রং আবার নীল হয়, ঠিক আছে, নীলচে হয়। এবং সেই সময় এই যে বলি যেটা বাইরে হয়ে আসে, সেই সময় সে যদি শীতল জল যদি সেখানে যদি দেয় তাহলে সে উপসম্বোধ করে, ঠিক আছে, এই সময় হচ্ছে সে উপসম্বোধ করে। কিন্তু আরেকটা ব্যাপার হলো আমাদের মিউরিক অ্যাসিড যেটা আছে না, এটাতে আবার কিন্তু গরম জলে আবার উপশম পায়। তাহলে এটা আপনারা একটু মনে করে রাখুন, মিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে গরম জলে উপশম পাবে এবং শীতল জলে উপশম পাবে হচ্ছে আপনার হচ্ছে অ্যালো, ঠিক আছে। এই একটা ব্যাপার। আবার অনেক সময় যাদের গুহ্যদ্বারে হচ্ছে চুলকানি এবং জ্বালা থাকে, সেই সময় অনেক সময় ঘুমও হয় না। আমরা উপরের লক্ষণগুলো মিলিয়ে এইগুলো ব্যাপারগুলো থাকবে, ঠিক আছে। এই আমাশয়ের প্রত্যেক দাস্তের পরবর্তী তার মূর্ছা হতে পারে, সে হচ্ছে দেখা যাচ্ছে যে একদম নিস্তেজ হয়ে গেছে, এরকম ভাবও থাকতে পারে। হ্যাঁ, তো এগুলি মাথায় রাখবেন। কোষ্ঠবদ্ধতা থাকলে নিজের উপর বা রোগ লক্ষণের উপর তার কি জন্মে, বিরক্ত বোধ জন্মে। আমার এরকম হয়েছে, মানে সে নিজের প্রতি বিরক্ত বোধ মনে করে যে আমার এই অসুখ হয়েছে, এটা ভালো হচ্ছে না, নানাবিধ অবস্থা সে নিজের প্রতি এবং রোগের প্রতি বিরক্ত বোধ হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু অ্যাড করতে চাচ্ছি না, আরো অনেক কথা বলা যায় অ্যালো সম্পর্কে, আর বলতে চাচ্ছি না। আমি সংক্ষিপ্ত ভাবে মনে রাখার জন্য যতটুকু বলছিলাম, আমার জাকির স্যার এখানে অ্যাড করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে অ্যাড করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আলোচনা আরো বেশি সমৃদ্ধ হবে। ধন্যবাদ স্যার। সালাউদ্দিন স্যার, জি সামনে স্যার। এগিয়ে যান। জি স্যার, জাকির স্যারকে অনেক অনেক ধন্যবাদ, শফিক স্যারকে অনেক ধন্যবাদ। আমরা সবাই আসসালামু আলাইকুম স্যার। জি, আসিয়া ম্যাম। স্যার আমার কথা শোনা যায়? হ্যাঁ। তো এখানে মিউরিক অ্যাসিডের কথা ছিল। হ্যাঁ, তো হেমোরয়েডস এর ক্ষেত্রে একটুখানি বলি দু লাইন। মিউরিক অ্যাসিডে কি আছে, এর খোলা
অর্শরোগের ক্ষেত্রে কলা নীল বর্ণ থাকে মলদারটা। আর স্পর্শ অত্যানুভূতি এবং যন্ত্রণা লেগে থাকে, সেনসিটিভ অ্যান্ড পেনফুল টু টাচ। আর শিশুদের ক্ষেত্রে এর অর্শরোগ কি হয়, হঠাৎ একটা আসে, হঠাৎ করে এর অর্শরোগ হয়, আর তাদের ক্ষেত্রে খুব উপযোগী। আর অত্যন্ত টাটানি ব্যথা থাকে, একটু ছোঁয়া যায় না, এমনকি বিছানা চাদরের ছোঁয়াও লাগলে তার কষ্ট হয়। আর একটা খুব ভালো একটা সেকেন্ড গ্রেডের সিমটমস আছে, প্রস্রাব ত্যাগকালে অর্শের বলি বের হয়ে আসে, মানে প্রস্রাবটা ওর ইয়েটা ইউরিনারি সিস্টেমটা এর প্রস্রাবটা খুব, মূত্রযন্ত্রটা খুব, ব্লাডারটা খুব উইক থাকে, হ্যাঁ, তার জন্য এর প্রস্রাবটা খুব ধীরে ধীরে হয়। আর মূত্রথলি খুব দুর্বল, তার জন্য ধীরে হয়, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আর এই প্রস্রাবে একটু বেগ দিতে গেলে এটা মলদারটা বেরিয়ে আসে। এই সিমটমস গুলো মিউরিক অ্যাসিডের ক্ষেত্রে খুব উপযোগী। আর এই মিউরিক অ্যাসিড খুব দুর্বল থাকে, ভীষণ দুর্বলতা, মানে একটু বসলে তার চোখগুলো বসে যায়, নিচের চোয়ালটা ঝুলে যায়, বিছানা থেকে গড়িয়ে নিচের দিকে নেমে আসে। এটা ভীষণ দুর্বলতা হচ্ছে ফার্স্ট গ্রেডের সিমটমস। স্যার এইটুকু আমি জানি, এইটুকু বললাম। থ্যাংক ইউ মিউরিক অ্যাসিড সম্পর্কে। ধন্যবাদ আমাদের আসিয়া ম্যামকে এবং ধন্যবাদ জাকির স্যারকে। তাহলে আমরা স্যার পরবর্তী আমাদের চ্যাপ্টারে চলে যাচ্ছি। ফিমেল জেনিটালিয়া খুব শীঘ্রই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ফিমেল জেনিটালিয়াতে দেখতে পাচ্ছি আমরা স্কুলার সিপের ফিমেল জেনিটালিয়ায় প্রোলাপসাস ইউটেরি অ্যান্ড একরিট dark leukorrhea with lumbosacral backache and great fatigue from walking. এটা এই যেটা আমরা দেখলাম যে প্রোলাপস হয় তার ইউটেরি অ্যান্ড একরিট ডার্ক লিউকোরিয়া, আর জরায়ুটা তার প্রোলাপস হয়, বেরিয়ে আসে, এবং তার যে প্রদরস্রাবটা সেটা কালচে এবং হাজাকর, একরিট এবং ডার্ক, কালচে এবং হাজাকর লিউকোরিয়াটা, তার লিউকোরিয়া মানে প্রদরস্রাব, এবং প্রোলাপস তার জরায়ুটা বের হয়ে আসে, আর তার লিউকোরিয়াটা প্রদস্রাবটা হাজাকর এবং কালচে থাকে, ডার্ক থাকে। সেই সাথে কি থাকে, উইথ লাম্বোস্যাক্রাল ব্যাকএক, তার কোমরের নিচে একটা ব্যথা থাকে, এবং সে এটা গ্রেট ফেটিক থাকে, অত্যন্ত ক্লান্তি বোধ করে এই হাঁটা চলায় এই যে কোমরের নিচে যে ব্যথাটা তার লাম্বোস্যাক্রাল রিজিয়নে যে ব্যাকএক, এটাতে তার হাঁটার কারণে এটাতে আর সে ক্লান্তি বোধ করে। এই ব্যথার সাথে হাঁটা চলায় অত্যন্ত ক্লান্তি বোধ থাকে। আমরা যেটা লাম্বোস্যাক্রাল রিজিয়নের কথা আমরা আগেও দেখেছি, এই যে এখানে কুষ্ঠবদ্ধতার ক্ষেত্রেও তার কুষ্ঠবদ্ধতার সাথে অ্যাকম্পানিড বাই লাম্বোস্যাক্রাল ব্যাকএক থাকে। আর এখানেও দেখলাম যে ফিমেল জেনিটালিয়া সেই লিউকুরিয়ার ক্ষেত্রেও তার লাম্বোস্যাক্রাল রিজিয়নে তার একটা ব্যথা থাকে এবং হাঁটা চলায় ক্লান্তি বোধ হয়। কারণ আমরা কনস্টিপেশনের ক্ষেত্রেও লাম্বোস্যাক্রাল রিজিয়নে ব্যথা দেখলাম, এবং তার লিউকুরিয়ার ক্ষেত্রেও লাম্বোস্যাক্রাল রিজিয়নে ব্যথা পেলাম, যেটা হাঁটা চলায় তার ক্লান্তি বোধ হয়। আর জরায়ুর স্থানচ্যুতি এবং ঝাঁঝালো কালচে প্রদস্রাব হয় তার, এবং সেই সাথে কোমরের নিচের অংশে বেদনা ও ক্লান্তিবোধ, যা হাঁটা চলায় বৃদ্ধি পায়। এটা স্যার দুইভাবে এটার অনুবাদ করেছেন একই লাইনের, যে জরায়ু স্থানচ্যুতি হয়, জরায়ুটা বের হয়ে আসে বা স্থানচ্যুত হয়, এবং ঝাঁঝালো কালচে প্রদস্রাব, যেটা একরিট মানে ঝাঁঝালো ডার্ক লিউকুরিয়া, ঝাঁঝালো কালচে প্রদস্রাব লিউকুরিয়া, এবং সেই সাথে কোমরের নিচের অংশে লাম্বোস্যাক্রাল রিজিয়ন, কোমরের নিচের অংশে একটা ব্যথা ও ক্লান্তিবোধ, যা হাঁটা চলায় বৃদ্ধি পায়। তো আমরা তারপর আমরা এখানে কোনো অন্য মেডিসিনের সাথে যেহেতু পার্থক্য করতে বলা হয়নি, আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমরা এখানে মনে রাখবো যে আমাদের কনস্টিপেশনেও লাম্বোস্যাক্রাল রিজিয়নে একটা ব্যথা থাকে, এবং এই লিউকুরিয়ার সময়ও, ফিমেল জেনিটালিয়াতে লিউকুরিয়ার সময় লাম্বোস্যাক্রাল রিজিয়নে একটা ব্যথা থাকে। তো আমরা ব্যাকএকে চলে যাচ্ছি, এখানে কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিম্পটম ছিল না। ব্যাকএকটা, তার ব্যাকটা সেভার ডাল ব্যাকএক ইন লাম্বোস্যাক্রাল আর্টিকুলেশন। সেই লাম্বোস্যাক্রালের কথাগুলো আমরা সেখানে কনস্টিপেশনের সময় পেলাম, লিউকুরিয়ার সময় পেলাম ফিমেল জেনিটালিয়াতে, এখন ব্যাকের মধ্যেও পাচ্ছি সেভার ডাল ব্যাকএক ইন লাম্বোস্যাক্রাল আর্টিকুলেশন। তাহলে কোথায়? কোমর ও পিঠের নিচের হাড়ের জয়েন্টগুলোতে তার যে একটা ভয়ানক ঘিনঘিনে ব্যথা, সেভার ডাল ব্যাকএক, তীব্র ডাল ব্যাকএক মানে ঘিনঘিনে একটা ব্যথা, ইন লাম্বোস্যাক্রাল আর্টিকুলেশন,
কোমর ও পিঠের নিচের হাড়ের জয়েন্টগুলোতে। লাম্বোস্যাক্রাল আর্টিকুলেশন কথার অর্থ হলো কোমরে ও পিঠের নিচে যে হাড় রয়েছে, পিঠের নিচে সেই হাড়ের জয়েন্টগুলোতে তার ভয়ানক একটা ঘিনঘিনে ব্যথা, সেবার মারাত্মক আর কি, ডাল বেঁকে ঘিনঘিনে ব্যথা, এবং মোর ওর লেস কনস্ট্যান্ট, এটা সবসময় কম বেশি এটা চলমান থাকে, কনস্ট্যান্ট থাকে, চলতেই থাকে, মোর ওর লেস কম বেশি এটা থাকেই, তার এই ব্যথাটা থাকেই। এটা কিন্তু একটা ফার্স্ট গ্রেড বা গ্রেড সিমটম, যে তার সেভার ডাল বেঁকে কিন লাম্বোস্যাক্রাল আর্টিকুলেশন, মোর ওর লেস কনস্ট্যান্ট, এটা কম বেশি থাকেই, এবং এফেক্টিং স্যাক্রাম অ্যান্ড হিপস, এই ব্যথা কম বেশি সবসময় থাকে, এবং এতে স্যাক্রাম ও নিতম্ব আক্রান্ত হয়। লাম্বোস্যাক্রাম আমরা পড়লাম, স্যাক্রাম এবং নিতম্ব আক্রান্ত হয়, এফেক্টিং স্যাক্রাম অ্যান্ড হিপস। তাহলে এটা আমরা মনে রাখবো, সেভার ডাল বেঁকে কিন লাম্বোস্যাক্রাল আর্টিকুলেশন। তারপর ব্যাক গিভস আউট, পিঠ ব্যথায়, পিঠটা ব্যথায় অবসন্ন হয়ে আসে। ব্যাক মানে পিঠটা কি হয়, গিভস আউট এই ডিউরিং প্রেগনেন্সি, প্রলাপসাস, লিউকুরিয়া, when walking or stooping, must sit or lie down। তাহলে পিঠটা ব্যথায় অবসন্ন হয়ে আসে, গিভস আউট, এটা মনে রাখবো, ব্যাক গিভস আউট, এবং গর্ভাবস্থায় এটা যে পিঠটা যে ব্যথায় অবসন্ন হয়ে আসে, এটা কখন কখন স্যার বললেন, পিঠটা ব্যথায় অবসন্ন হয়ে আসে, এটা ডিউরিং প্রেগনেন্সি, গর্ভাবস্থায়, প্রলাপসাস, জরায়ু স্থানচ্যুতি হলে, এবং লিউকুরিয়ার সময় তার এই পিঠ ব্যথাটা এরকম হয়, ব্যথায় অবসন্ন হয়ে আসে পিঠ ব্যথা। কোন সময় পিঠ ব্যথাটা অবসন্ন হয়ে আসে, গর্ভাবস্থায়, জরায়ু স্থানচ্যুতির সময়, এবং লিউকুরিয়ার সময়, এবং হোয়েন ওয়াকিং অর স্টুপিং, মানে হাঁটলে বা সামনের দিকে ঝুঁকে থাকলে, হাঁটলে বা সামনের দিকে যদি ঝুঁকে থাকে, আর মাস্ট সিট অর লাই ডাউন, এবং সেজন্য রোগীকে অবশ্যই বসে বা শুয়ে থাকতে হয়। এই যে পিঠে বা কোমরে বা পিঠের নিচে যে হাড়ের জয়েন্টগুলোতে ব্যথা, লাম্বোস্যাক্রাল আর্টিকুলেশন, তখন না এটা কোনটা পড়ছি না, সরি, যে এই যে ব্যথাটা, যে পিঠ ব্যথায় অবসন্ন হয়ে আসে, ব্যাক গিভস আউট, এই পিঠ ব্যথায় অবসন্ন হয়ে আসে যখন, তখন রোগীকে কিন্তু অবশ্যই বসে বা শুয়ে পড়তে হয় পিঠ ব্যথার জন্য। পিঠটা যখন ব্যথা করে তখন রোগীকে অবশ্যই বসে পড়তে হয় বা শুয়ে পড়তে হয়, সে বাধ্য হয় বসে পড়তে বা শুয়ে পড়তে, মাস্ট তার এটা করতেই হয়, বসে পড়তে বা শুয়ে পড়তে হয় পিঠ ব্যথার কারণে। আর সেন্সেশন অফ হেভিনেস অ্যান্ড লেমনেস ইন ব্যাক, আমরা হেভিনেসটা আগেও দেখেছি যে ভারবোধ বা পূর্ণতাবোধ, সেন্সেশন তার একটা অনুভূতি, হেভিনেস ইন লেমনেস ইন ব্যাক, পিঠের মধ্যে তার একটা ভারবোধ এবং অবশ ভাব, লেমনেস, লেম মানে কি, লেম এক্সকিউজ, আমরা আগে বলেছি লেম মানে খুরা, মানে অবশ, মানে শক্তি নাই, দুর্বল। তো হেভিনেস অ্যান্ড লেমনেস ইন ব্যাক, পিঠটা মনে হয় একবারে ভারী ভারী লাগছে এবং অবশ হয়ে আছে, এরকম একটা অনুভূতি, সেন্সেশন। পিঠের মধ্যে, আমরা পিঠ পড়ছি, পিঠের মধ্যে তারা একটা এরকম একটা ভারবোধ এবং অবশ ভাব থাকে। এখানেও কোনো রেমেডির সাথে পার্থক্য করতে বলা হয়নি, আমরা ওভারঅল স্যারের কাছ থেকে আবার পুরো রেমেডিটার উপর একটা থরোলি একটা আলোচনা শুনবো ইনশাল্লাহ এরপরে। তো নার্ভাস সিস্টেমের মধ্যে রয়েছে, নার্ভাস সিস্টেমে কি রয়েছে, প্যারালাইটিক ফিলিং ইন আর্ম। প্যারালাইটিক ফিলিং মানে কি, যেন পক্ষাঘাত হয়েছে এরকম একটা অনুভূতি, কোথায়, ইন আর্ম, হাতের মধ্যে, পায়ের মধ্যে, এবং স্পাইন মানে মেরুদণ্ডে। তাহলে কোথায় কোথায় প্যারালাইটিক ফিলিং, মানে পক্ষাঘাতের মতো একটা অনুভূতি তার, কোথায় কোথায়, এটা হাতে, পায়ে এবং মেরুদণ্ডে, আর্ম, লেগ অ্যান্ড স্পাইন, প্যারালাইটিক ফিলিং এটা। তাহলে এটাও আমরা দেখবো, এখানে অন্য রেমেডির সাথে পার্থক্য করতে বলা হয়নি। রোগী যদি আসে বলে যে আমার হাত, পা এবং মেরুদণ্ডের মধ্যে যেন পক্ষাঘাত হয়েছে এরকম একটা অনুভূতি, এরকম একটা অনুভূতি, কিন্তু সত্যি সত্যি তার প্যারালাইসিস হয়নি, কিন্তু তার এরকম একটা অনুভূতি বা ব্যথা থাকতে পারে, তার প্যারালাইটিক একটা অনুভূতি। রিলেশনশিপের মধ্যে দেখতে পাচ্ছি আমরা সিমিলার, এটা কাদের সাথে সিমিলার, যে এটা এখানে বলা হচ্ছে যে এলুসোকোট্রিনা, কোলুসিনথিস, ইগনিশিয়া, মিউরিক অ্যাসিড, নাক্সবম, সালফার ইন হেমোরয়েডস। হেমোরয়েডস এর ক্ষেত্রে, মানে অর্শরোগের ক্ষেত্রে এগুলো সাদৃশ্যপূর্ণ ওষুধগুলো রয়েছে এটার সাথে, এলুসোকোট্রিনা, কোলোফাইলাম, ইগনিশিয়া, মিউরিক অ্যাসিড, নাক্সবম, সালফার। আফটার কোলোসিন হ্যাজ ইমপ্রুভড পাইলস, এসকুলাস ওফেন কিউরস। এসকুলাস ওফেন কিউরস মানে কোলুসিন্থের পরে, আফটার কোলুসিন্থ হ্যাজ ইমপ্রুভ পাইলস, এসকুলাস
often cures. After colocynth has improved piles, Aesculus often cures. মানে কোলোসিন্থের পরে এটা যে পাইলসটাকে নির্মূল করে, আরোগ্য করে। আর এসকুলাস ওফেন কিউরস, এসকুলার মাঝে মাঝে এই কোলোসিন্থের পরে পাইলসের ক্ষেত্রে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়, এটা বোঝাতে চাচ্ছেন। স্যার আরো বলবেন যদি ভুল হয়ে থাকে। ইউজফুল আফটার নাক্স বম, এটা অ্যান্ড সালফার হ্যাভ ইমপ্রুভ বাট ফেল টু কিউর পাইলস। মানে স্যার যেটা বলছেন যে অর্শরোগের ক্ষেত্রে নাক্সবম এবং সালফার ব্যবহারে উন্নতি হয়েছে কিন্তু আরোগ্য হয়নি, সেক্ষেত্রে এসকুলাস ব্যবহার্য। নাক্সবম ব্যবহার করেছে, সালফার ব্যবহার করা হয়েছে, ইমপ্রুভ হয়েছে কিন্তু আরোগ্য হয়নি। ইমপ্রুভ বাট ফেল টু কিউর, উন্নত হয়েছে কিন্তু ফেল টু কিউর করতে পারেনি, সেক্ষেত্রে এসকুলাসিভ। নাক্সবম এবং সালফার ব্যবহারে উন্নতি হয়েছে কিন্তু আরোগ্য দিতে পারেনি, সেক্ষেত্রে এসকুলাসিভ ব্যবহার্য। তো এখানে স্যার যে আমরা এরপরে আর পার্থক্য করার মতো কিছু পাইনি। তো স্যার ওভারঅল একটা এই রেমেডিটার উপরে একটা থরোলি আলোচনা করে আমরা শেষ করে দেব ইনশাল্লাহ। এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে নরেন্দ্রনাথ স্যারের 4 কথা দেখেছি, এটা অবশ্যই মনে রাখবো। মলদ্বারে অস্বস্তি বোধ, কটিবাত বা কোমরে ব্যথা, যেটা লাম্বোসেক্রাল রিজিয়নের কথা স্যার আমরা বারবার দেখেছি। এটা পূর্ণতাবোধ বা অঙ্গ প্রত্যঙ্গে ভারবোধ, এটাও আমরা অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে পেয়েছি। এবং ভ্রমণশীল একটা ব্যথা, এটার কথা এখানে অবশ্য পাইনি আমরা। আর তার মডালিটিটা মনে রাখবো, তার নড়াচড়ায় মোশনের মধ্যে অ্যাগ্রাভেশন হয়, এবং তার যে ব্যাকে পিঠ, তার যে পিঠ ব্যথা এবং ক্ষতপূর্ণ ব্যথা, এটা হাঁটলে এবং সামনের দিকে ঝুঁকলে বেড়ে যায়, এবং ঠান্ডা বাতাসে শ্বাস নিলে তার অ্যাগ্রাভেশন হয়। কনস্টিটিউশনের মধ্যে দেখেছি যারা অর্শরোগের প্রবণতাযুক্ত ব্যক্তি, যারা সাধারণত পাকাশয়জনিত সমস্যা, গ্যাস্ট্রিক, বিলিয়াস, ক্যাটারাল ট্রাবলসের মধ্যে সর্দি কাশির অসুখে ভোগে। এবার মেন্টালের মধ্যে দেখেছি হতাশ, বিষণ্ণ, অত্যন্ত খিটখিটে, সহজেই মেজাজ হারায় এবং ধীরে ধীরে শান্ত হয়, সে অত্যন্ত ক্রুদি, এটা আমরা দেখেছি। মিজারেবলি ক্রস, সে কেউমিলার সাথে পার্থক্য দেখেছি আমরা। তারপর ফুলনেস ইন ভেরিয়াস পার্টস, এই কথাটা আমরা মনে রাখবো। শরীর বিভিন্ন স্থানে সে পূর্ণতাবোধ অনুভব করে এবং যেন তার মনে হয় অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়েছে, এটা এখানে সেকেন্ড গ্রেড সিমটম ছিল। আর নোসের মধ্যে আমরা এখানে সেকেন্ড গ্রেড সিমটম পাইনি, কিন্তু নোসটা তার আমরা দেখেছি পাতলা পানির মতো জ্বালাকর, একটা তার পানি বের হয় এবং ঠান্ডা বাতাসে শ্বাস নিয়ে নাকের ভিতরে হেজে যায়, এরকম একটা অনুভূতি তার রয়েছে। আর থ্রটের মধ্যে কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটম ছিল না। গ্যাস্ট্রোইন্টেস্টিনালে যেটা সেকেন্ড গ্রেড সিমটম ছিল একটা ড্রাইনেস এন্ড হিট, ড্রাইনেস এবং হিট থাকে তার, যে ফিলস অ্যাজ ইফ ফুল অফ স্মল স্টিক্স। তো আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনালে দেখেছি রেকটামের মধ্যে তার একটা শুষ্কতা এবং উত্তাপ থাকে এবং মনে হয় মলদারটা ছোট ছোট কাঠি দ্বারা পরিপূর্ণ, এটা সেকেন্ড গ্রেড সিমটম ছিল, এটা আমরা মনে রাখবো। আর কনস্টিপেশনের মধ্যে দেখেছি কনস্টিপেশনের সাথে তার লাম্বোসেক্রাল ব্যাকএক থাকে, যেটা কোমরের নিচে তার একটা ব্যথা থাকে, আর কোষ্ঠকাঠিন্যের সাথে এটা থাকে। আর তার আরেকটা সেকেন্ড গ্রেড সিমটম ছিল যে তার স্টুল ফলোড বাই ফুলনেস অফ রেকটাম এন্ড ইন্টেন্স পেইন ইন অ্যানাস ফর আওয়ার্স, মানে পায়খানা করার কয়েক ঘন্টা পরও তার রেকটামের মধ্যে একটা ভারবোধ এবং পূর্ণতাবোধ এবং একটা ইন্টেন্স পেইন থাকে। ইন্টেন্স পেইন, তীব্র যন্ত্রণা, এটা পূর্ণতাবোধ এবং যে তার যে পেইনটা, এটা কয়েক ঘন্টা পর্যন্ত থাকে অ্যানাসের মধ্যে, পায়খানা করার কয়েক ঘন্টা পরেও। এটা অনেকগুলো রেমেডির সাথে তুলনা আমরা দেখেছি। ফিমেল জেনিটালে তো কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড ছিল না। ব্যাক একের মধ্যে আমরা দেখেছি পিঠ ব্যথার মধ্যে সেভার ডাল ব্যাক এক ইন লাম্বোসেক্রাল আর্টিকুলেশন, এটা মনে রাখবো। যে কোমরে ও পিঠের নিচে হাড়ের জয়েন্টগুলোতে ভয়ানক ঘিনঘিনে ব্যথা হয় এবং পিঠ ব্যথায় সে অবসন্ন হয়ে আসে এবং অবশ্যই তাকে বসে বা শুয়ে থাকতে হয়। পিঠ ব্যথাটা তার এরকম। তারপর আর কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটম ছিল না। স্যার এটার উপরে 2-4 কথা বললে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তা আমরা ইসলাম শফিক স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার। জি স্যার, খুব সুন্দর আজকে আলোচনা হয়েছে। দেখুন আজকের ব্যাপারটা, আমরা এসপিলাস জিপ সবচাইতে বেশি এখানে ব্যবহার হয় মলদারে, ঠিক আছে। মলদারকে ঘিরে এসপিলাস জিপের সবচাইতে বেশি ব্যবহার। তো সেই ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা কয়েকটা বিষয়গুলো এখানে লক্ষ্য রাখবো। এক, সেটা হচ্ছে মলদারে একটা পূর্ণতা বোধ, সেটা কতক্ষণ থাকতে পারে,
দেখা যায় পায়খানা পরবর্তীতে অনেকক্ষণ সময় থেকে মনে হবে যে সেখানে কোনো কিছু মানে পূর্ণ হয়ে আছে, ভার বোধ এরকম মনে হবে যে সেখানে কয়েকটা ছোট ছোট কাঠি দেওয়ার, আর সেখানে মনে হচ্ছে যে দ্বিধা হচ্ছে, এরকম একটা অনুভূতি থাকবে। এবং সেই সাথে স্কুইলারশিপের পেশেন্টদের হচ্ছে এই ব্যথাটা মলদ্বার থেকে কোমর পর্যন্ত থাকবে, মাজা একটা টেনে ধরার একটা, কোমর টেনে ধরার একটা টেন্ডেন্সি থাকবে, ব্যথাগুলো থাকবে। আমরা এই লক্ষণগুলো দেখে স্কুইলাস হিপ চোখ বন্ধ করে দিতে পারি। স্কুইলাস হিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি অর্শে যেটা বলি, সেটা দেখা যাচ্ছে যন্ত্রণাযুক্ত থাকে, কিন্তু সেখান থেকে রক্ত কিন্তু বাইরে হয় না। এই ব্যাপারটা মনে রাখবে। এখানে জ্বালাও থাকবে, ঠিক আছে, কিছুটা নীলচে বর্ণও হবে। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আহ, দেখি না, মানে আমরা তো হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে তো এই মলদ্বার তো আর ইয়ে করে দেখা সম্ভব না। অনেক সময় পেশেন্ট ছবি তুলে নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে আমরা রংটা দেখতে পাবো। আবার খুবই কম ক্ষেত্রে দেখা যাচ্ছে রক্ত পড়তে পারে। তবে আমরা এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা মনে মনে রাখবো, রেকটামের ক্ষেত্রে ছোট ছোট মনে হবে কয়েকটা কাঠি দিয়ে মলদ্বার সেখানে বিধতেছে, এরকম অবস্থা, এটা মনে রাখবে। এবং সেই মলদ্বার কেমন থাকবে, শুষ্ক থাকবে, উত্তাপ বোধ থাকবে, এবং সেই সাথে সেটা পূর্ণতা বোধ থাকবে, ঠিক আছে। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের কি হবে, আমার ওস্তাদ একটা কথা বলেছিল, যে যদি কখনো এই অর্শের বলি যদি কারো যদি থাকে, এটা এসে যদি বলে এবং সেই সাথে যদি কোমর ব্যথার কথা বলে, তাহলে চোখ বন্ধ করে সর্বপ্রথমে আগে এই স্পিলাসিড ব্যবহার করবে। স্পিলাসিড ব্যবহার করার পরবর্তীতে তারপর পরবর্তীতে ভাববি যে তুই আসলে কি করবি না করবি। তো দেখা যাবে তুই ওই স্পিলাসিডে দেখা যাচ্ছে কার্যসিদ্ধি হয়ে যাবে। আমার ওস্তাদ বলেছিল এই কথা। যদি দেখা যাচ্ছে যে আমি এই দুই কথারই উপর ডিপেন্ড করি না, আরো কিছু ব্যাপারগুলো লক্ষ্যগুলো রাখি, এখানে জ্বালাবোধ আছে, পূর্ণতা বোধ আছে, এই ব্যাপারগুলো আমি দেখি আর কি। এবং সেখানে কাঠি বিঁধার মতো একটা যে ব্যথা, সেই ব্যথাটার দিকে আমি একটু নজর দিই আর কি। এই হলো অবস্থা। আর অন্যান্য যেগুলি জায়গাগুলো আপনারা পেয়েছেন লিন্সকিনো, আপনারা আবার প্রয়োজনে পুনরায় করবেন। বলতে গেলে অনেক কথা বলতে হয়, আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। আজকে যারা যুক্ত ছিলেন স্যার, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এবং সেই সাথে আমাদের আজকে দুইটা মেডিসিন আমাদের হেল্প করেছেন দুইজন, একজন জাকির হোসেন এবং আমাদের আফিয়া ম্যাম। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। আফিয়া ম্যাম কথার মধ্যে কিছু বলবেন মনে হচ্ছে, যদি বলতে চান বলতে পারেন। হ্যাঁ স্যার, আপনি যদি স্কলারশিপের যদি একটু মাইন্ড সিমটমস যদি একটু বলতেন, কারণ এখানে স্কলারশিপের মাইন্ড সিমটমস এর মধ্যে ওই ক্যামোমিলাকে পেলাম। তো ক্যামোমিলার বলতে মানে একটু যদি বলে একটু রুব্রিক দিয়ে যদি সালাউদ্দিন স্যার যদি একটু ডিফারেন্ট করে দেখাতেন ক্যামোমিলার সাথে আর ওই স্কলারশিপের সাথে, এটা আচ্ছা রিকোয়েস্ট ব্যাপার, থাকলো স্যার প্লিজ। আচ্ছা এগুলি একটু সময় সাপেক্ষ ব্যাপার যদিও, তার পরবর্তীতে আমরা দেখেছি এরা হচ্ছে হতাশ থাকে, এরা বিষণ্ণ থাকে, ওইখানে এরা হচ্ছে খিটখিটে খিটখিটে মেজাজের হয়, এবং হঠাৎ করে মেজাজ হারিয়ে পারে, কিন্তু ধীরে ধীরে আবার দেখা যাচ্ছে যে স্বাভাবিক হয়ে যায়। হ্যাঁ, এই যে যে কথাটা বলা হয়েছিল আমি কিন্তু এখানে পার্থক্য করে দিয়েছিলাম ক্যামোমিলার সাথে। এখন ব্যাপারটা এখানে দেখুন যে হতাশ, সে কেন হতাশ, তার যে মলদ্বারে যে পূর্ণতা বোধ, সে হচ্ছে দেখা যাচ্ছে যে মলদ্বারে যে পূর্ণতা বোধের কারণে যে মল ত্যাগ করেছে, কিন্তু তার পরবর্তীতে বেশ কিছু সময় ধরে তার এই টাটানি ব্যথা এবং হচ্ছে পূর্ণতা বোধটা থাকতেছে, ঠিক আছে। তার কাছে এটা খুব অস্বস্তিকর হয়। এই অস্বস্তিকর অবস্থায় যখন তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়, এটা মনে করেন সেটা এটাতেই সে বিরক্ত বোধ, এবং সেটা এই যন্ত্রণা সে অতিষ্ঠ হয়ে থাকে। অ্যাট দ্যাট মোমেন্ট তার মেজাজটা খিটখিটে হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে। এটা সাধারণত এরকম কারণে হয়। আবার দেখা যাচ্ছে যে সে তো কষ্টেতে আছে, মালদার তার পূর্ণতা বোধ, কাটানি ব্যথা, অনেক কিছু তার আছে যে যন্ত্রণাগুলো আছে। এর মধ্যে হঠাৎ যদি তাকে কোনো কিছু বলা যদি হয় নেগেটিভ কথা, বা কোনো কিছু যদি বলা হয়, হঠাৎ করে সে হচ্ছে রেগে যায়, এটাই স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু সে পরবর্তীতে আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে যায়। এই হলো ব্যাপারগুলো। এখানে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটম গুলোর মধ্যে যদি বলা হয়, তাহলে এটা একটু
সময়ের ব্যাপার, এটা বাইর করে তারপর দিতে হবে রেপাটাইজেশন করে। তো আমি মাইন্ড সিমটম গুলোর মধ্যে এটা কেন হয় সেই বিষয়টা আমার মানে ইয়ে থেকে এক্সপিরিয়েন্স থেকে একটু বললাম। তো এই হলো অবস্থা। সালাউদ্দিন স্যার।